আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সেন্সে অ্যাভোগাড্রোতে তোমাদের স্বাগতম। আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে আমরা রাসায়নিক সাম্যাবস্থার বেসিক সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা আরো ইন ডেপথ আলোচনা করব। কালক্ষেপণ না করে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শুরু করি। তো রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আসলে কি? আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম জানার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা আসলে কি। ইকুইলিব্রিয়াম বা বাংলায় সাম্যাবস্থা আসলে কি? ভাই, আমরা যদি দুইটা উদাহরণ লক্ষ্য করি, দেখো, একটি বাক্স, এটিকে যদি আমরা উভয় পাশ থেকে 5 নিউটন বল প্রয়োগ করি, তাহলে দেখো ভাইয়া, এই বাক্সের উপর যে নিট বল সেটির পরিমাণ কিন্তু 0। অর্থাৎ আমরা বলতে পারি বাক্সটি সাম্যাবস্থায় আছে। এখন দেখো ভাইয়া, এই বাক্সটির উপর আমরা সমান পরিমাণ বল দেওয়ার কারণে বাক্সটি স্থির হয়ে আছে। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলে থাকি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আরো এক ধরনের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা আমরা দেখতে পাই। সেটির আমরা একটি উদাহরণ যদি দেখি, একটি পাত্র, সেটিতে ধরে নিই আমরা এই উচ্চতা অবধি পানি রাখা আছে। আমরা এই পাত্রের নিচে একটি ছিদ্র করব এবং এই পাত্রের উপরে একটি ট্যাপ লাগিয়ে দিব। এই ট্যাপ দিয়ে আমরা পানি চালনা করব এবং আমরা যদি ধরে নিই যে ট্যাপ দিয়ে যে পরিমাণ পানি আমরা চালনা করছি, ঠিক সেই পরিমাণ পানি এই ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াটার গোয়িং ইন is equals to water coming out. তাহলে ভাইয়া, এই উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো, যে পরিমাণ পানি আমরা দিচ্ছি ট্যাপ থেকে সেই পরিমাণ পানি কিন্তু আমাদের ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমাদের পানির উচ্চতা কিন্তু এই লেভেলেই থাকবে। ভাইয়া দেখো, এখানে যখন আমরা পানিটা দিচ্ছি তখন এই পানির উচ্চতাটা কিন্তু বাড়তে যাচ্ছে। আবার এই ছিদ্র করার কারণে পানির যে উচ্চতা ওটা কিন্তু কমতেও চাচ্ছে। কিন্তু আলটিমেটলি কোনোটাই হইতে পারছে না, কারণ আমরা যে পরিমাণ পানি দিচ্ছি সেই পরিমাণ পানি কিন্তু বের করছি। আলটিমেটলি এটি একটা গতিশীল সাম্যাবস্থা বা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের সৃষ্টি করে। এই অবস্থাটাকে আমরা বলে থাকি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এখন ভাইয়া, আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা এবং সাম্যাবস্থা প্রাপ্তির দুইটি কেস আমরা লক্ষ্য করলাম। এখন আমাদের জানার বিষয় যে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আসলে কি। রাসায়নিক সাম্যাবস্থা বলতে বোঝানো হয় যে অবস্থায় কোনো বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন রেট, সেটি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটের সমান হয়। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়, এই অবস্থাটাকে আমরা বলে থাকি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। এখন আমাদের জানতে হবে যে রাসায়নিক সাম্যাবস্থা এটি কি স্ট্যাটিক নাকি এটি ডাইনামিক, এটি কি ধরনের ইকুইলিব্রিয়াম। আমরা যদি ডাইনামিক ইকুইলিব্রিয়ামের এই পানির উদাহরণের দিকে লক্ষ্য করি, পানি দেওয়ার যে হার সেটিকে যদি আমরা ধরে নেই ফরওয়ার্ড রিয়াকশন রেট বা সম্মুখমুখী বিক্রিয়ার হার, এবং পানি
বের করার যে প্রসেস সেটিকে যদি আমরা ধরে নেই ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, আমরা দেখতে পেয়েছি যে এটি এবং এটি কিন্তু পরস্পর সমান হওয়ার কারণে এখানে একটি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামের সৃষ্টি হয়েছে। অর্থাৎ দেখো, সম্মুখমুখী বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হওয়ার কারণে এখানে একটি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটি গতিশীল সাম্যাবস্থা। ইট ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, নট আ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এখানে দুই পাশে ফোর্স অ্যাপ্লাই করে কিন্তু নেট রেজাল্টেন্ট জিরো হওয়ার মাধ্যমে সাম্যাবস্থা আসে নাই। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থায় আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া হারও চলতে থাকে, পশ্চাৎমুখী বিক্রিয়া হারও চলতে থাকে, কিন্তু দুইটি বিক্রিয়ার হার সমান হওয়ার কারণে আলটিমেটলি একটি সাম্যাবস্থার সৃষ্টি হয়, যেটি আমরা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল সাম্যাবস্থার উদাহরণে লক্ষ্য করি। আমরা এই ব্যাপারে ফার্দার আলোচনা করব একটু পরে। এখন আমরা আসি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা কি সব রকম বিক্রিয়ায় পাওয়া সম্ভব? আমরা যদি দেখি, একমুখী বিক্রিয়া বা ইররিভার্সিবল রিঅ্যাকশনের জন্য, ইররিভার্সিবল রিঅ্যাকশন অর্থাৎ একমুখী বিক্রিয়া, দ্যাট মিনস এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, কিন্তু উৎপাদ থেকে কিন্তু বিক্রিয়ক তৈরি হবে না। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করে। এটি আমরা জানি এটি একটি প্রশমন বিক্রিয়া। এটি একটি একমুখী বিক্রিয়া। ভাইয়া, আমরা অ্যারো চিহ্নের যে দিক এটা দেখে লক্ষ্য করতে পারি যে এটির দিক সামনের দিকে অর্থাৎ ফরওয়ার্ড দিকে আছে। অর্থাৎ একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেয়ার ইজ অনলি ফরওয়ার্ড রিয়াকশন বাট নো ব্যাকওয়ার্ড রিয়াকশন। ভাই দেখো, এখানে শুধুমাত্র একমুখী চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন কিন্তু দেওয়া নেই বা এটি দেওয়া যাবে না, কারণ সোডিয়াম ক্লোরাইড এবং পানি বিক্রিয়া করে কখনোই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে না। এর কারণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল অ্যাসিড হওয়ার কারণে এটি হাইড্রোজেন আয়ন দিতে চায়, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার হওয়ার কারণে সে হাইড্রোক্সিল আয়ন দিতে চায়। তারা যেহেতু হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন দিতে চায়, সেই কারণে এই দুটি কখনোই যুক্ত হয়ে আবার এটি তৈরি করবে না। আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ায় শুধুমাত্র সম্মুখমুখী বিক্রিয়া আছে, পশ্চাৎমুখী বিক্রিয়া নেই। তো এখানে ফরওয়ার্ড রিয়াকশন রেট ও ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট সমান হওয়া কখনো সম্ভব না। এই কন্ডিশনটি আসা এটি ইম্পসিবল, কজ ব্যাকওয়ার্ড রিয়াকশন তো হচ্ছেই না, এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কোথা থেকে আসবে? দ্যাট মিনস আমরা ইররিভার্সিবল রিয়াকশন বা একমুখী বিক্রিয়ায় কখনো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা পাবো না। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা একমুখী বিক্রিয়ায় কখনো পাওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে কোন রকম বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থা পাওয়া সম্ভব? আমরা যদি উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়াকশনের কথা চিন্তা করি, তাহলে ভাইয়া উভমুখী বিক্রিয়া যদি আমরা একটি উদাহরণ নেই, নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে, হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন প্রক্রিয়া। এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, অ্যারো চিহ্নের যে দিক সেটি দেখে আমরা বুঝতে পারতেছি। এবং অ্যামোনিয়াটা ভেঙেও কিন্তু আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করে, সেটিকে আমরা একটা ব্যাকওয়ার্ড রিয়াকশনের চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এটি একটি উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়ায়
সম্মুখমুখী বিক্রিয়াও হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়াও হচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়ায় কিন্তু সাম্যাবস্থায় আসা সম্ভব। কিন্তু সাম্যাবস্থাটা কিভাবে আসে সেটি আমরা একটু লক্ষ্য করি। ভাইয়া, বিক্রিয়ার শুরুতে অর্থাৎ ইনিশিয়ালি আমরা জানি যে বিক্রিয়ক নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কিন্তু কিছু হলেও বিদ্যমান আছে, অ্যামোনিয়ার পরিমাণ কিন্তু শূন্য। আর আমরা ধরে নেই যে নাইট্রোজেন আছে এক্স মোল, হাইড্রোজেন আছে ওয়াই মোল, কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ কিন্তু 0 মোল। দ্যাট মিনস, দেখো ভাইয়া, বিক্রিয়কে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করতে চাইবে। অ্যামোনিয়া যেহেতু ইনিশিয়ালি নেই, সেহেতু অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন ও হাইড্রোজেন হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তো ইনিশিয়ালি আমরা বলতে পারি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট হাই বা ম্যাক্সিমাম। ওকে, কিছু সময় পর যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো ভাইয়া, কিছু সময় পর নাইট্রোজেন এবং হাইড্রোজেন অবশ্যই বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ কিছু পরিমাণ কমে যাবে, হাইড্রোজেনের পরিমাণও কিছু পরিমাণ কমে যাবে, এবং অ্যামোনিয়ার পরিমাণ কি আর 0 মোল থাকবে? না, অ্যামোনিয়া কিন্তু কিছু পরিমাণ উৎপন্ন হবে। আমরা ধরে নেই যে জেড মোল NH3 বা অ্যামোনিয়া প্রডিউসড হয়েছে বা উৎপন্ন হয়েছে। তাহলে ভাইয়া দেখো, কিছু সময় পর কি এই অ্যামোনিয়াটা ভেঙে নাইট্রোজেন ও হাইড্রোজেনে উৎপন্ন হইতে চাইবে না? অবশ্যই চাইবে। অর্থাৎ বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করেছে, কিন্তু অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করার কোনো স্কোপ ছিল না, কজ ইনিশিয়ালি কোনো নাইট্রোজেন অ্যামোনিয়া ছিল না। কিন্তু কিছু সময় পর যখন অ্যামোনিয়া তৈরি হয়েছে, তখন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যেমন অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়া ভেঙেও কিন্তু তেমনই নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করবে। এমন একটি সময় আসবে যখন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যে পরিমাণ অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়া ভেঙেও ঠিক একই পরিমাণ নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করবে, এবং সেই অবস্থাতেই আমাদের বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হবে। আমরা বলতে পারি at a certain time rate of formation of ammonia is equals to rate of decomposition of ammonia। এবং এই সিচুয়েশনটা যখন ক্রিয়েট হবে, তখন আমাদের রাসায়নিক সাম্যাবস্থা সৃষ্টি হবে। তাহলে ভাইয়া, এই ব্যাপারটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা যে ব্যাপারটা বলতে পারবো সেটি হচ্ছে, ইনিশিয়ালি যেহেতু আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা কি অনেক বেশি থাকে, সো সম্মুখমুখী বিক্রিয়া বা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা বেশি। আফটার সাম টাইম বা কিছু সময় পরে ভাইয়া, যেহেতু নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা কমতেছে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, এবং যেহেতু অ্যামোনিয়ার ফরমেশন হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার পরিমাণটা কিন্তু বাড়তেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ডিক্রিজিং, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট ইনক্রিজিং। আর আলটিমেটলি ভাইয়া, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটের পরিমাণ কমতে কমতে একটা পয়েন্টে আসবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের পরিমাণ বাড়তে বাড়তে একটা পয়েন্টে যাবে,
এবং আলটিমেটলি তারা সমান হবে, সেই সময়েই আমাদের রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা উপনীত হব। যদি আমরা গ্রাফিক্যালি ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা দেখতে পারবো আমরা y অক্ষ বরাবর রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হারকে যদি বসাই এবং y অক্ষ বরাবর যদি টাইম বা সময়কে বসাই, তাহলে ভাইয়া যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এটা হচ্ছে ইনিশিয়াল, অর্থাৎ এই পয়েন্টটাতে টাইম হচ্ছে 0। টাইম যখন 0 তখন আমরা বলতেছি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনটা একদম সর্বোচ্চ পরিমাণে আছে, অর্থাৎ আমাদের ফরওয়ার্ড রিয়াকশন যে রেট সেটি হচ্ছে সর্বোচ্চ, রাইট? ফরওয়ার্ড রিয়াকশন রেট এখানে। এবং আমরা যদি ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটের কথা চিন্তা করি, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট তখন কিন্তু শূন্য, তখন কোনো ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট হওয়া সম্ভব না, কারণ এখানে ইনিশিয়ালি কোনো অ্যামোনিয়া ছিল না। আমরা বলতেছি সময়ের সাথে সাথে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা কমতে থাকবে, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন রেটের পরিমাণটা কিন্তু কমতে থাকবে। আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটের পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। আলটিমেটলি তারা এমন একটা সময়ে উপনীত হবে যে সময় ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটের পরিমাণটা কি ইকুয়াল হবে। দেখো ভাইয়া, ফরওয়ার্ড রিয়াকশন রেট এটি হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিয়াকশন রেট এবং এটি হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট। আমরা যদি একটু লক্ষ্য করি, সম্মুখমুখী বিক্রিয়ার হার ধীরে 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 কমতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধীরে ধীরে বাড়তেছে। আলটিমেটলি এমন একটা সময় তারা এসেছে যে সময় সম্মুখমুখী বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়েছে, সমান হয়েছে, অর্থাৎ বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়েছে। এই গ্রাফটির সাথে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার যে বেসিক ক্লাস সেটি সমাপ্ত হচ্ছে। আগামী ক্লাসে আমরা রাসায়নিক সাম্যাবস্থা রিলেটেড কিছু গ্রাফ এবং রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।